আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে এবং ইন্স্যুরেন্স বিডি নিউজের পক্ষ থেকে এসেছি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে আজকে কথা বলবো। আস্থা লাইফ ইন্স্যুরেন্সের এখানে একটি ফাইল আমার হাতে আছে, ব্যাপক ইনফরমেশন আমার কাছে আছে। আশা করছি তথ্যের কিছু উপাত্ত আপনাদেরকে উপহার দিব, নিশ্চয়ই আপনারা এনজয় করবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাব মুখ্য নির্বাহী কর্মকর্তা আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ধন্যবাদ, ভালো আলহামদুলিল্লাহ। স্যার আজকে তো আস্থা লাইফ ইন্স্যুরেন্স এসেছি স্যার, আমার খুবই আনন্দ লাগছে যে আপনার সাথে আজকে এসে দেখা হলো। আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি ইন্স্যুরেন্স বিডি নিউজ এর সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এবং সকল দর্শকদের আমাদের আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি জাস্ট আস্থা লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির জন্ম সম্বন্ধে একটু আপনাদেরকে এবং দর্শকদেরকে অবহিত করতে চাই। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির স্বত্বাধিকারী। ইনডিড বেশ কয়েক বছর আগে থেকেই বাংলাদেশ সেনাবাহিনী এরকম একটি লাইসেন্স প্রাপ্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইন্স্যুরেন্সের কিছু বিধিনিষেধের কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, নট অনলি আর্মি, নেভি, এয়ারফোর্স, এছাড়া প্যারামিলিটারি ফোর্সেস আমাদের যারা আছে, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার ভিডিপি, অ্যাকচুয়ালি এদের ইন্স্যুরেন্স কভারেজটা সম্ভবপর নয়। তা বিষয়টি বেসিক্যালি গুরুত্বের সাথে অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্যোগে হস্তক্ষেপে আমাদেরকে এরকম একটি লাইসেন্স দেওয়ার মতো উদ্যোগ উনি গ্রহণ করেন এবং ইন প্রিন্সিপাল এটা 2019 সালের জুলাই মাসে উনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি লাইসেন্স প্রদান করা হবে এবং এই লাইসেন্সের আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স কভার করবে। এছাড়াও এটি উন্মুক্ত থাকবে সাধারণ জনগণের জন্য। এই অগ্রযাত্রাই আমরা বেসিক্যালি 2019-এর শেষের দিকে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স প্রাপ্ত হই এবং আমাদের ইচ্ছা ছিল একটি বড় সড়ো গ্র্যান্ড সিনেরিমনির মাধ্যমে এটা ওপেনিং করার, কিন্তু প্যান্ডেমিকের কারণে সম্ভবপর হয়নি। তা যাই হোক, 2020 সালে গত বছরই 23শে জুন আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান উনি ব্যক্তিগতভাবে একটি পলিসি গ্রহণ করেন। হি অ্যাজ আওয়ার ফার্স্ট পলিসি হোল্ডার এবং এর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। অসাধারণ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে স্যার, আমরা ইন্স্যুরেন্স বিডি নিউজের যারা দর্শকরা রয়েছেন, অগ্রগতি অনলাইন টিভির যারা দর্শকরা রয়েছেন, তারা ইতিমধ্যে জেনেছেন যে আস্থা লাইফের সূচনাটা কীভাবে হয়েছে। এবার আমরা আরও অনেক কিছুই জানবো, আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথেই থাকবেন। স্যার, এই পর্যায়ে আপনার কাছে স্যার আমি জানতে চাইবো যে স্যার আস্থা লাইফ কার্যক্রম শুরু করেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, 32টা লাইফ ইন্স্যুরেন্স, আপনাদেরটা নিয়ে 33টি লাইফ ইন্স্যুরেন্স এবং আরও যে কোম্পানি আসতে যাচ্ছে মার্কেটে, এবং জেনারেল ইন্স্যুরেন্সও রয়েছে, এবং জেনারেলেও আপনাদের একটি প্রতিষ্ঠান রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। তো সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের অভিজ্ঞতার আলোকে আস্থা লাইফের অভিজ্ঞতা, যেহেতু সেনা কল্যাণেও আপনি দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার অন্য প্রচলিত ইন্স্যুরেন্স এবং আপনাদের ওয়েলফেয়ার ট্রাস্টের যে ইন্স্যুরেন্স কোম্পানি, এর কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না, বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আপনাদের কোনো কার্যক্রমে কোনো সাংঘর্ষিক কোনো কিছু হচ্ছে কিনা, বা মেনে নিতে ব্যবসা পরিচালনা করতে, বা সার্বিক অবস্থা নিয়ে যদি কিছু বলতেন স্যার। দেখুন, ইন্স্যুরেন্স বেসিক্যালি আমি বেসিক্যালি লাস্ট 1 year আমি এই লাইফ ইন্স্যুরেন্সের সাথে কাজ করছি। ইন্স্যুরেন্স একটা বেসিক রাইটস ফর এনি হিউম্যান বিইং। এক সময় এটা হয়তো বা আমাদের জন্য প্রযোজ্য হতে হবে, বিকজ 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে দাঁড়াতে হবে আমাদেরকে, এবং একটা উন্নত বিশ্বের প্যারামিটার্সের অনুযায়ী আমাদের ম্যাক্সিমামই ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন। সেই হিসাবে এই 16-17 কোটি দেশের মানুষের মধ্যে আমাদের অনলি 5%-এর লিটল মোর দেন 5% ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। সো বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু ইন্স্যুরেন্সের আওতার বাইরে। সো সেই হিসাবে কিন্তু এখানে অপরচুনিটি হিউজ অপরচুনিটি রয়ে গেছে।
বাট আমি আমরা গত 1 বছর এটা নিয়ে কাজ করতে যে দেখলাম যে বাংলাদেশের জনগণের ওভারঅল ইন্স্যুরেন্স সম্বন্ধে একটু আস্থার অভাব রয়েছে। এটা ওভার দ্য ইয়ার্স হয়েছে, অনেকগুলো কারণ আছে। প্রথমত আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা হলো ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি অথরিটি নামে যে অর্গানাইজেশনটি 2010 সালের পূর্বে এটা ছিল না। সো বঙ্গবন্ধু 1974 সালে স্বাধীনতার পরপরই উনি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটাকে উনি সম্মিলিত করেছেন, কারণ উনি রাজনৈতিক জীবনের পাশাপাশি উনি একমাত্র ইন্স্যুরেন্স পেশায় কাজ করেছেন। আপনারা জানেন যে 1 মার্চ আমাদের ইন্স্যুরেন্স দিবস, এটা থিমটা আনাই হয়েছে 1 মার্চ 1960 সালে উনি আলফা ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করেছিলেন এবং উনি কিন্তু পরবর্তীতে ইন্স্যুরেন্স কোম্পানিতেই কাজ করেছেন। এবং এই ইন্স্যুরেন্সের যে থিমটা এইটা আর কি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে উনি কিন্তু অনুধাবন করেই জাতীয়করণ করা, ইন্স্যুরেন্স অ্যাক্ট তৈরি করা, সব কিছু পরপরই করেছেন। কিন্তু তারপরে কিন্তু এর ধারাবাহিকতা আর রক্ষা হয়নি। দেখেন 30 বছর 40 বছর পরে বাংলাদেশের এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তৈরি হয়েছে, যেটা তৈরি হওয়া ছিল আরও অনেক আগে। যার ফলে কি ইন্স্যুরেন্স সেক্টরগুলোতে বা কোম্পানিগুলোর মধ্যে ম্যাল প্র্যাকটিসেস অনেক বেড়ে গেছে, মানুষ আর কি ভোগান্তি, কাস্টমার লেভেলের ভোগান্তি বেড়ে গেছে। এর ফলে হয়েছে কি মানুষ আস্তে আস্তে ইন্স্যুরেন্স সম্বন্ধে আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের আইডিয়ারে এখন সব দিক থেকে চেষ্টা করছে রুলস রেগুলেশনটাকে সবার ভিতরে সিদ্ধি করা। এবং আমরা বিশেষ করে আস্থা লাইফ ইন্স্যুরেন্স, আপনারা জানেন এটা কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, ইট ইস ওন বাই অ্যান ইনস্টিটিউশন, বাংলাদেশ সেনাবাহিনী, এবং এখানে ব্যত্যয়ের কোনো অবকাশই নাই। আমরা উইল গো বাই দ্য বুক, উই অলওয়েজ গো বাই দ্য লজ। সো ইনশাল্লাহ ইন্স্যুরেন্স সেক্টরটার মান আস্তে আস্তে আরও উন্নয়ন হবে এবং আস্থা লাইফ ডেফিনেটলি ওভারঅল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট কিছু অবদান রাখবেই, আমি এটা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আস্থা লাইফ মার্কেটে যেটা আমরা নিউজ করেছি বা মানুষ যেটা জানে, প্রথম ধারণাটা মানুষের এমন আসে যে আস্থা লাইফ এটা তো শুধু আর্মিদের প্রতিষ্ঠান। তো আমার একটি প্রশ্ন যে আস্থা লাইফ কি সাধারণ জনগণের জন্য কাজ করবে কিনা, এবং এর পাশাপাশি ইন্স্যুরেন্স ক্যারিয়ার গড়ার জন্য আস্থা লাইফে এই যুব সমাজের তাদের কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমেই আপনাকে আমি প্রথমেই বলেছি যে যদিও এটা প্রথম একটা ক্লজ যেটা তৈরি ছিল সেখানে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারির ফোর্সকে তো এটা কভার করবেই, পাশাপাশি এটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। তো অ্যাজ অন টুডে আমাদের সাধারণ জনগণ বা সিভিল পলিসি হোল্ডারই অনেক বেশি আর্মির চেয়ে আর কি। অবশ্যই আমরা ইট উইল বি লাইক অ্যানাদার ট্রাস্ট ব্যাংক। আমাদের ইন্স্যুরেন্সের যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে 100% আমরা কমপ্লাই করেই কাজ করছি এবং করবো ইনশাল্লাহ, এবং এটা ইজ ওপেন ফর অল। দ্বিতীয়ত আমরা কিছু কিছু ইন্টারনাল আর কি পলিসি আমরা নিয়েছি, সেখানে হলো ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস যারা অ্যাকচুয়ালি আমাদের রুট লেভেলে কাজ করে, যারা ব্যাকবোন ইন্স্যুরেন্স কোম্পানির, আমরা চেষ্টা করছি এই গ্রুপটাকে ইয়াং গ্রুপ এবং এদেরকে ফ্রেশ নিতে, যারা গ্র্যাজুয়েটেড ফ্রম ভ্যারিয়াস ইউনিভার্সিটিস এখন চাকরি পাচ্ছে না, এদেরকে আমরা নিচ্ছি এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। এভরি মান্থ আমরা একটা করে ব্যাচ আমরা নিজেরাই ট্রেনিং করছি। আপনি জেনে খুশি হবেন যে আমরা ডে 1 থেকেই উই এমফাসাইজ অন ট্রেনিং, কারণ প্রশিক্ষণ ছাড়া ইন্স্যুরেন্স সেক্টরের ফ্লারিশ করা সম্ভব নয়, কারণ এটা ব্যাংকের চেয়ে একটু ক্রিটিক্যাল। এখানে ইন্স্যুরেন্সের নলেজটা যদি কারো না থাকে, ইউ হ্যাভ টু কনভিন্স দ্য পিপল, ইউ হ্যাভ টু কনভিন্স দ্য কাস্টমার্স। তা আমার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস তারা যদি নলেজেবল না থাকে, তাদের যদি সম্পূর্ণ জ্ঞান না থাকে, তাহলে কীভাবে তারা এটা করবে? ওই কনসেপ্টেই আমরা ডে 1 থেকেই আমাদের এখানে ট্রেনিং রুম আছে উইথ দ্য ক্যাপাসিটি অফ 30 পিপল। প্রতি মাসে 2টা করে ব্যাচ আমরা এখান থেকে ট্রেনিং করছি এবং এছাড়াও ইন বিটুইন রিফ্রেশার ট্রেনিং করছি, কারণ এটা
প্রত্যেক দিনই নতুন নতুন পলিসি আসতেছে, ইন্স্যুরেন্স সম্বন্ধে একটু আপডেট থাকা, বাইরের অন্যান্য দেশে ইন্স্যুরেন্সের কী হচ্ছে এটা সবাই আপডেট থাকা। উই আর টু কিপ আওয়ার পিপল আপডেটেড অ্যান্ড এডুকেটেড সো দ্যাট এ বেটার কোয়ালিটি ফিনান্সিয়াল অ্যাসেটস আস্থা লাইফ থেকে যেন প্রডিউস করতে পারি। অসাধারণ স্যার। স্যার এই পর্যায়ে স্যার আপনার কাছে একটি জিনিস জানতে চাইবো, আপনাদের ওয়েবসাইট ভিজিট করে আমি যেটা দেখতে পেলাম যে ওইখানে লেখা আছে ক্যাশ ট্রানজ্যাকশন নট অ্যালাউ, এরকম মানে পুরো অর্থটা কি এরকম লেখা ছিল জানি না। তো এই যে মানে ক্যাশ রিসিভ করার যে ব্যাপারটা, আমরা যেহেতু দীর্ঘদিন আমি ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আছি, তো দেখেছি মানুষের অর্থ জমা নিয়ে একটা ভোগান্তি রয়েছে, অর্থ জমা ঠিকভাবে হচ্ছে না, ঠিকভাবে জমা হলো কিনা এই তথ্যটাও সাধারণ মানুষ জানছে না। তো আস্থা লাইফ কোনো নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে কিনা বাংলাদেশের বীমা শিল্পে, এটি যদি আমাদের কিছু বলতেন। শুরুতে আমরা যেটা বলছিলাম যে আস্থার অভাব ইন্স্যুরেন্স সেক্টরগুলো কেন, এটা নিয়ে আমরা একটু বিশদ অ্যানালিসিস করেছি। এখানে একটা বড় ড্রব্যাকস আমরা ইন্স্যুরেন্স সেক্টরগুলো দেখেছি যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটসটা গ্রাউন্ড থেকে পলিসি হোল্ডারের কাছ থেকে টাকা নিয়ে এই টাকাটা তার কমিশনটা রেখে তারপরে দেয় এবং টাকা অনেক সময় মিসিংও হয়ে যায়। তা আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি যে ডে ওয়ান থেকে ইট মে বি লিটল লেট, বাট আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করব। All transactions to be on digital platform, either to be deposited on bank or Tcash, Bcash, any নগদ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসবে এবং ক্লেম সেটেলমেন্টগুলো আমাদের অনলাইনেই হবে এবং ইভেন আমাদের all systems, premium deposits, even the salaries of these employees, everything is done on digital platform. তা আমরা একটু